আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। গতকাল হয়ে গেল পাকিস্তান বনাম ভারতের এশিয়া কাপ ফাইনাল। আমার জন্য মোটেও ম্যাচটা আকর্ষণীয় ছিল না। আর অ্যাকচুয়ালি এখন যতটা বুঝতে শিখছি, যতটা বড় হচ্ছি, বা বাংলাদেশের মানুষ যতটা বড় হচ্ছে, বুঝতে শিখছে, তাদের জন্য হয়তোবা এই ম্যাচটা আহামরি তেমন গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ ছিল না। অ্যাজ ইউজুয়াল একটা ম্যাচের মতো ছিল। তবে দিন শেষে আমার একটা প্রশ্ন, ক্রিকেট বা স্পোর্টস মানুষের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ ব্যাপারগুলো বাড়ায়, যুদ্ধ কমায়, বন্ধুত্বপূর্ণ ব্যাপার স্যাপারগুলো বাড়ায়, সেগুলো কি আসলেই হচ্ছে? গতকালকে ম্যাচটা কিন্তু সেটার একটা এক্সাম্পল ছিল। গতকালকের ম্যাচে যখন ফাইনালটা হলো, আপনার রেজাল্ট ইতিমধ্যে জেনে গেছেন যে গতকাল ফাইনাল শেষে যখন পুরস্কার দেওয়া হচ্ছে, ইন্ডিয়ান দল ট্রফি নিতে যায়নি, কারণ তারা এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকবির কাছ থেকে কাপ নেবে না, দ্যাটস ওয়াই যায়নি। আবার সালমান আলী আগাকে দেখলাম আমিরুল ইসলাম বুলবুলের কাছ থেকে যখন সে রানার আপ প্রাইজ মানির যে চেকটা একসেপ্ট করছে, সেটা নেওয়ার পর সে আবার পিছনে ঘুরে সেটা ছুঁড়ে মেরেছে। সো ইজ ইট এ ম্যানার? মানে ক্রিকেটকে আসলে আমাদের এই ধরনের ম্যানার শেখাচ্ছে। গতকাল ফাইনালে আনএক্সপেক্টেড সব ব্যাপার স্যাপারগুলো দেখলাম, যেগুলো সবই দৃষ্টিকটু তো লেগেছেই, এবং আমার কাছে খুবই উইয়ার্ড লেগেছে যে ক্রিকেটের প্র্যাকটিস এমন হয়ে গেল কেন? মানে কিভাবে হয়ে যাচ্ছে ক্রিকেটের প্র্যাকটিসটা এমন? এক দল চ্যাম্পিয়ন হয়েছে, সেই দল চ্যাম্পিয়ন কাপ নিতে আসছে না, আর এক দল রানার আপ হয়েছে, সে রানার আপের চেকটা ছুঁড়ে মারছে। ইজ ইট এ প্র্যাকটিস? ইজ ইট এ স্মার্ট প্র্যাকটিস? আনবিলিভেবল, মানে একদম একদম অবিশ্বাস্য। এই ধরনের আচরণগুলো একদম অবিশ্বাস্য। সো মানে এগুলা এগুলা জঙ্গলিগিরি ছাড়া আর কিছুই না। আর এই জঙ্গলিগিরিগুলা বেসিক্যালি ক্রিকেটের যে আনন্দ, ক্রিকেটের যে স্বাদ, সেগুলা একদম শেষ করে দিচ্ছে। আমি অ্যাকচুয়ালি এই ধরনের কথাবার্তাগুলো নিয়ে কখনোই কথাবার্তা বলতে চাই না, এই ধরনের টপিক নিয়ে। আমি বেসিক্যালি ক্রিকেট নিয়ে বা একটু মুভিজ নিয়ে কথা বলতেই পছন্দ করি। বাট এই যে ক্রিকেটের বাইরে যে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো দেখতে হবে আর এগুলো নিয়ে কথা বলতে হবে, এগুলোর জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, ম্যাচ নিয়ে সামান্য কিছু বলবো, তেমন কিছু বলবো না। এই যে হারিস রৌফ কিসের ভিত্তিতে দলে আছেন, তার আসলে রোলটা কি? সে নতুন বলে বল করতে পারে না, সে ডেথ ওভারে বল করতে পারে না, ডেথ ওভারে ব্লকে একটা বল করতে হয়, ব্লকে একটা ডেলিভারি দিতে পারে না, মানে রিজনটা কি? অথচ এই হারিস রৌফকে কিন্তু আমি নিজে দেখেছি, যখন সে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেছে, একের পর এক সে ইয়র্কার মেরেছে। তার পরের সিজনে যখন সে পিএসএল এ খেলেছে, একের পর এক ইয়র্কার মেরেছে। দারুণ পজিটিভ ভাইব ছিল এই বোলারটার মধ্যে। এরপর থেকে হারিস রৌফ নিজের ছায়া হয়ে ঘুরছে। ধরেন 9টা ম্যাচে জঘন্য বল করে, একটা ম্যাচে মোটামুটি লেভেলে বল করে, আবার দলে থেকে যায়। সো হারিস রৌফ থেকে কিন্তু বেটার চয়েস পাকিস্তান দলে ছিল। এবং পাকিস্তানের যিনি ক্যাপ্টেন সালমান আলী আগা, অ্যাকচুয়ালি তার মধ্যে কোনো ক্যাপ্টেন সেন্স ছিল কিনা, এটা হচ্ছে আমার একটা বড় প্রশ্ন। মিড ওভারে সাইম আইয়ুব, আবরার, নওয়াজ, তাদেরকে যদি প্রপার ইউটিলাইজ করতেন উনি, 3-4-12, শাহিন আফ্রিদি 4, ফাহিম আশরাফ 4, 8, 12, 20 ওভার শেষ। হারিস রৌফের প্রয়োজনই পড়ে না। কিন্তু হারিস রৌফ যেহেতু বোলার হিসেবে আছেন, সো ডেফিনেটলি তাকে ইউজ করতে হবে। তার 1 ওভার বা 2 ওভার দেখে আমাকে বুঝে ফেলতে হবে যে এরে দিয়ে আমার চলবে কি চলবে না। এতটুকু কমন সেন্স একটা ক্যাপ্টেনের থাকা উচিত। দেখেন 143 মোটে বা 146 প্রবাবলি, 46, এটা প্রবাবলি মানে মোটেও এটা কোনো উইনিং স্কোর না, কিন্তু সেটাকেই এই হারিস রৌফ ছাড়া অন্যান্য বোলাররা বানিয়ে ফেলছিলেন, এবং সেটা হারিস রৌফ মোটামুটি গুবলেট বানিয়ে দিয়েছে। গেল এক। আর ম্যাক্সিমাম ডেলিভারি তো বাজে ছিল, এবং ভারতীয় ব্যাটারদেরও কিন্তু দারুণ ক্যালিবার ছিল, তারাও কিন্তু বেশ দারুণ ক্যালিবার নিয়ে ব্যাট করেছে। ধরেন তিলক ভার্মা কিছু কিছু বল সে দেখেছে লেগ সাইডে গ্যাপ আছে, সেই অফ স্ট্যাম্পের বাইরের বলগুলা দারুণভাবে সে লেগ সাইডে খেলেছে। আবার যেটা অফ স্ট্যাম্পের বাইরে খেলা উচিত, সেই বলটা সে স্কিল ওয়াইজে কিন্তু খেলেছে, সে কিন্তু স্কিলের বাইরে কিন্তু খেলেনি। আর অভিষেক শর্মা যে স্টাইলে ব্যাট করে, সে ফেইলিয়ার হবে, এটা আমরা জানতাম, যে কোনো দিন ফেইলিয়ার হবে, এবং সেটা কিছু হয়ে গেছে। এবং অভিষেক শর্মা, আমার একটা মতামত, সে যে মুডে ব্যাট করে, হয়তো এখন খুব ডেডলি হচ্ছে, কিন্তু অভিষেক শর্মা কিন্তু টিকবে না। আপনি দেখবেন এই ধরনের ব্যাটাররা কিন্তু না কিছুটা সময়ের জন্য চলে, কিন্তু একটা সময় তারা কিন্তু ছিটকে পড়ে। তো অভিষেক শর্মা সেটা হয়তো হয়ে যাবে, হয়তো সেটা হবে, কিন্তু তারপরেও গতকাল রিয়েল ক্লাসি ব্যাটিং করেছে তিলক ভার্মা, দারুণ ক্লাসি ব্যাটিং করেছে। আর যদি ভারতীয় বোলিংয়ের কথা বলি, হার্দিক পান্ডে নাই, যদিও ব্যাখ্যা দেওয়া হয়েছে সে ইনজুর্ড ছিল, কিন্তু কিছু অ্যাক্টিভিটিসে কখনোই মনে হয়নি যে সে ইনজুর্ড ছিল। তাকে হয়তো কোনো ক্ল্যাশের কারণে তাকে দল থেকে ড্রপ করা হয়েছে। শিবাম দুবেকে একজন স্ট্রাইক বোলার বানিয়ে দেওয়া হয়েছে, সে আদতে কোনো স্ট্রাইক বোলার কিনা আমার সন্দেহ আছে। মানে কখনো কখনো মনে হয়েছে যে গৌতম গম্ভীর বা ইন্ডিয়া বোধহয় অন্যান্য দেশকে মোটামুটি অপমান
করার জন্যই মাঠে নেমেছে, যে দেখ আমাদের দুধের বাচ্চাদের সাথে তোরা খেলতে পারিস না, এমন কিছু একটা প্রমাণ করার জন্যই হয়তো মাঠে নেমেছে। তাদের অ্যাক্টিভিটিস, তাদের খেলার প্যাটার্নে সেটাই মনে হচ্ছিল বারবার। দেখেন আর্শদীপ ওদের দলের ওয়ান অফ বেস্ট বোলার, আর্শদীপকে কালকে ওরা পিক করে নাই। বুমরা একমাত্র পেসার, আমি শিবাম দুবেকে মোটো পেসার বলি না, কেন পাকিস্তানিরা শিবাম দুবের বল খেলতে পারে না এটা পাকিস্তানিদের ব্যাপার। একমাত্র পেসার বুমরা, 3টা স্পিনার আকসার প্যাটেল, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী, এই 3জন মিলেই মোটামুটি পাকিস্তানকে বেঁধে রেখেছে। এটা বললে কিন্তু কিছুটা ভুল হবে, বিকজ পাকিস্তানের টোনেই খেলেছে। ফাকর জামান এবং ফারহান যে প্যাটার্নে ব্যাট করেছে, অন্যান্য ব্যাটারদের ব্যাটিং দেখে মনে হয়েছে তারা রিসেন্টলি হয়তো গাজীপুরের কোনো একটা 11 থেকে উঠে আসছে, তাদের ব্যাটিং এর লেভেলটা দেখে এরকমটাই মনে হয়েছে। যার যেমন মন চায় তেমন স্ট্রোক করে, তেমন মানে সালমান আলী আগা যেভাবে উইকেটটা থ্রো করলো, মানে ব্যাপারটা খুবই ফানি ছিল। মানে ডাউন দ্য ট্র্যাকে আসলো, কি আকাশে তুলে দিল আমি আসলে বুঝলাম না, ও ধরনের ব্যাটিং এর মানে প্যাটার্নটা আমি বুঝলাম না। মোহাম্মদ হারিস ব্যাট করলো, সে ডাউন দ্য ট্র্যাকে সে মানে মিড অফে চিপ করে মারলো, মানে হাতে বলটা তুলে দিল। মানে ওই বলটা সে যদি স্লগ হিটও করতো এবং যদি ডাউন দ্য ট্র্যাকে গিয়ে যদি স্লগ মানে একদম ডাউন দ্য ট্র্যাকে মিড অফের উপর দিয়ে যদি জোরে মারতো, তাও বলটা 6 হতো। মানে আমি আসলে ওদের খেলার ধরনটা আসলে বুঝি নাই, পাকিস্তানি ব্যাটাররা আসলে কি করতে চাইছে তাদের ধরনটা, বিকজ তাদের শুরুটা ভালো হয়েছে, 6 ওভার মোটামুটি 45 রান, এরপরে 10, 11, 12, প্রবাবলি 12 আর 13 ওভারের সময় আমি দেখেছিলাম পাকিস্তানের রান 2 উইকেটে 113, সেখান থেকে দল 146-এ অল আউট হয়ে গেছে। এটা একমাত্র পাকিস্তান বলেই পসিবল, একমাত্র পাকিস্তান বলে পসিবল, পাকিস্তান ছাড়া এই কাজ কখনোই পসিবল না। তো যাই হোক, পাকিস্তান নিয়ে এত আমার কাটা ছেঁড়া করার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই, তারা কি খেলেছে না খেলেছে, তাদের কোথায় ক্যালিবার ছিল কি না ছিল, ইনডেপথ মানে অ্যানালাইসিস ওদের নিয়ে আমার করার আসলে কোনো শখ নেই। ইভেন ইন্ডিয়াকে নিয়েও আমার তেমন করার কোনো শখ নেই, কজ এর আগেও আমরা দেখেছি কি অনেক পলিটিক্যাল ইস্যুস তারা মাঠে তুলে নিয়ে আসছে, এবং গতকালকেও মানে গতকালকেরটা আমার কাছে চূড়ান্ত লেগেছে, যে ট্রফি না নেয়া, আর একজন গিয়ে রানার আপের চেকটা ছুঁড়ে মারছে, মানে ইটস ডিসগাস্টিং, মানে অ্যাবসলিউট ডিসগাস্টিং। এগুলার এই ধরনের অ্যাক্টিভিটিস বা আচরণ অ্যাকচুয়ালি স্পোর্টসে কখনোই থাকা উচিত না, এবং যেগুলো আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি। তো ওভারঅল এই ছিল আমার এশিয়া কাপ ফাইনাল নিয়ে কিছু আমার ওপিনিয়ন, কিছু মতামত। অ্যানালাইসিস করতে ইচ্ছা করে নাই, তাই আমি অত কিছু বলি নাই। আমি রিসেন্টলি বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা হয়েছে, অধিনায়ক ঘোষণা হয়েছে, এটা নিয়ে একটা ভিডিও করবো, সেখানে আমি দলটাকে নিয়ে আমার কিছু কথা আছে, আমি কিছু কথা বলবো। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ফাইনালি একটা পেইনফুল এশিয়া কাপ শেষ হলো, আসলেই পেইনফুল। মানে এবারে এশিয়া কাপটা আসলে খেলার চেয়ে ধুলা নিয়ে বেশি কথাবার্তা হয়েছে, আর খেলার জায়গায় শেষ পর্যন্ত ভারতীয় বা পাকিস্তানিরা থাকতে দেয়নি। তারা তাদের যুদ্ধ, মহামারী এসব নিয়ে তারা প্রমোট করেছে, তারা অ্যাকচুয়ালি ফাইট বা যুদ্ধকে প্রমোট করেছে, তারা খেলাকে প্রমোট করতে এবার আসেনি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জানি না এই ওয়ার্ডগুলো ইউজ করার কারণে আবার আমি স্ট্রাইক খেয়ে যাই কিনা, আসলে কোনো কিছু তো ঠিক ঠিকানা নাই। তবে এই ওয়ার্ডগুলো তো এমনি ইউজ করি নাই, এগুলোর পিছনে লজিক ছিল। এই জিনিসগুলা কখনোই প্রমোট করা উচিত নয়, যেটা মনে হয়েছে বা প্রমোট হয়ে গেছে, কিন্তু ইট শুড নট লাইক দ্যাট। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।